Assalamualaikum viewers, this is Nusrat Nova from Nova's Learning View channel. Welcome to another new video. আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে আলোচনা করব তা হচ্ছে নন ফিকশনাল প্রোজের স্পিচ অন ইস্ট ইন্ডিয়া বিল টপিকটা থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নটা হচ্ছে রাইট এ ক্রিটিক্যাল নোট অন দ্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এই টপিকটা যদি তোমরা সম্পূর্ণভাবে বুঝতে পারো বা সম্পূর্ণভাবে শিখে রাখো তাহলে যেটা হবে যে স্পিচ অন ইস্ট ইন্ডিয়া বিলের একটা সামারি তোমরা পেয়ে যাবে। Edmund Burke's speech on the East India Bill is a sordid picture of the abuse of the chartered power of the East India Company. অর্থাৎ এডমন্ড বার্কের স্পিচ অন দ্য ইস্ট ইন্ডিয়া বিল এইটা হচ্ছে গিয়ে এসাটা হলো কি ইস্ট ইন্ডিয়া কোম্পানির চার্টার্ড ক্ষমতা অপব্যবহারের একটা জঘন্য চিত্র। অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের ক্ষমতা পাওয়ার পর এটার যে একটা অপব্যবহার করেছিল সেই চিত্রটাই মূলত এডমন্ড বার্ক তুলে ধরেছিলেন। দ্য কোম্পানি হ্যাজ বিন চার্টার্ড ইন 1600 অ্যাজ এ কমার্শিয়াল কোম্পানি উইথ এ মনোপলি অফ ব্রিটিশ ট্রেড উইথ ইন্ডিয়া। কোম্পানি 1600 সালে ভারতের সাথে যেই ব্রিটিশ বাণিজ্যের একচাটিয়া বাণিজ্য কোম্পানি হিসেবে যেই চুক্তি, মনোপলি মানে হচ্ছে কি একটা চুক্তি করা, যে চুক্তি করেছিল সেটাই এখানে মূলত বলা হয়েছে যে একটা চুক্তি হয়েছিল 1600 সালে কোম্পানির। In 1773 and earlier, Burke and the Rockingham Whigs and strenuously object on the grounds to bringing the East India Company under government control. এখানে যেটা বলেছে 1773 সালে এবং তার আগে বার্ক এবং রকিংহাম যেটা করেছে যে উইগস ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সরকারি নিয়ন্ত্রণে আনার জন্য কঠোরভাবে তারা আপত্তি জানিয়েছিল। They considered it an attack on private property and chartered rights and a dangerous extension of the power of the crown. তারা যেটা বলেছিল যে তারা এটিকে ব্যক্তিগত সম্পত্তি এবং চার্টার্ড অধিকারের উপর আক্রমণ এবং ক্রাউনের ক্ষমতার একটি বিপজ্জনক সম্প্রসারণ বলে মনে করেছিলেন। অর্থাৎ এটা যেটা হবে যে রানীর উপরে একটা ক্ষতিকর প্রভাব আসবে, সেই জন্য তারা এই জিনিসটাকে নিষেধ করেছিলেন। They considered it an attack on private property and chartered rights and a dangerous extension of the power of the crown. Okay. Between 1773 to 1783, their thinking on the problem of the British government in India went through a radical change. 1773 থেকে 1783 সালের মধ্যে ভারতে ব্রিটিশ সরকারের সমস্যা নিয়ে তাদের চিন্তাধারা একটি আমূল পরিবর্তনের মধ্য দিয়ে যায়। However, যাই হোক, Burke gradually became convinced that the company was not only exercising political power but also was abusing it badly to the detriment of the people of India. Burke ধীরে ধীরে নিশ্চিত হন যে কোম্পানি শুধুমাত্র রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করছে না, বরং ভারতের জনগণের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে এবং এটিকে খারাপভাবে অপব্যবহার করছেন। অর্থাৎ এই কোম্পানির ক্ষমতাটাকে তারা শুধু রাজনৈতিকভাবে না, ব্যক্তিগতভাবেও তারা করছে, এটাকে অ্যাবিউজ করছে। তো বার্ক তখন সেটা করছেন ভালোভাবে সেটা বুঝতে পারতেন। অ্যাজ এ রেজাল্ট, হিজ স্পিচ অন দ্য ইস্ট ইন্ডিয়া বিল ওয়াজ অ্যান ইন্ডিকমেন্ট অ্যাগেনস্ট দ্য কোম্পানিজ রুল ইন ইন্ডিয়া। তার এই ইস্ট ইন্ডিয়া যে বিল, সে বিলের মাধ্যমে করেছেন তিনি, যে ভারতের কোম্পানির শাসনের বিরুদ্ধে অভিযোগ আনে। অর্থাৎ যে কোম্পানিটা ভারতে শাসন করত সেই কোম্পানির বিরুদ্ধে তিনি করেন, এই ইস্ট ইন্ডিয়া বিলের মাধ্যমে তিনি অভিযোগ আনেন। The agents of the company enjoy all the rights by charter and by acts of parliament without any controversy. কোম্পানির এজেন্টরা কোনো বিতর্ক ছাড়াই সনদ এবং সংসদের আইন দ্বারা সমস্ত অধিকার তারা ভোগ করে। The chartered rights are secured to the company by every source of public sanction. চার্টার্ড অধিকার প্রতিটা ধরনের পাবলিক অনুমোদন দ্বারা কোম্পানির কাছে সুরক্ষিত। They are stamped by the faith to the king and of parliament. অর্থাৎ তারা রাজা এবং সংসদের বিশ্বাস দ্বারা স্ট্যাম্প করা হয়। অর্থাৎ তারা রাজা বা যে রানী যে শাসন করত তখন পার্লামেন্টে যে মেন ছিল তার অনুমোদন নিয়ে তারা মূলত কাজটা শুরু করেছিল।
বাট শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে তারা যে জিনিসটা নিয়ে স্বাক্ষর করেছিল, অর্থাৎ যে শাসন ব্যবস্থা বা কোম্পানির যে মূল নিয়মগুলো ছিল তার বাহিরেও তারা কি করত, শোষণ করত ইন্ডিয়ার মানুষদেরকে। দ্য কোম্পানি হ্যাজ ব্রট দ্য রাইট ইন এক্সচেঞ্জ ফর মানি, অর্থাৎ কোম্পানি টাকার বিনিময়ে সত্ত্ব কিনে নিয়েছিল, অর্থাৎ তারা কি করত, টাকার বিনিময়ে অধিকার তারা কি করত, এক্সচেঞ্জ করত। দ্য এজেন্ট অফ দ্য কোম্পানি এনজয় আনলিমিটেড পাওয়ার, কোম্পানির এজেন্টরা সীমাহীন ক্ষমতা ভোগ করে। Despotism, tyranny, atrocity, corruption, arbitrariness, etc. characterize the company's abuse of power in India. স্বৈরাচার, অত্যাচার, নৃশংসতা, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ইত্যাদি ভারতে কোম্পানির ক্ষমতা অপব্যবহারের কয়েকটা বৈশিষ্ট্য, অর্থাৎ তারা এইগুলো করেই মূলত কী করতো, তাদের ক্ষমতা অপব্যবহার করতো এবং ইন্ডিয়ান পিপলদেরকে কী করতো, খুব শোষণ, নির্যাতন এসব করতো। দ্য কোম্পানি হ্যাজ সোল্ড এভরি প্রিন্স, স্টেট অর পোটেন্টেড, কোম্পানি যেটা করেছে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে বড় অত্যাচার করে এবং তারা যেটা করে যে প্রতিটি রাজপুত্র বা রাজ্য বা ক্ষমতাবানদের বিক্রি করেছে, অর্থাৎ টাকার বিনিময়ে একজনের কাছে আরেকজনকে বিক্রি করেছে। ফর এক্সাম্পল, শাহ আলম, দ্য de facto emperor of India, become victim to the East India Company's maladministration. এখন একটা এক্সাম্পল যেটা দিল যে ভারতে কার্যত যে সম্রাট ছিল শাহ আলম, ইস্ট ইন্ডিয়া কোম্পানির অপশাসনের শিকার হয়েছিলেন তিনি। ওয়ারেন হাস্টিং, দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, সোল্ড হিম ফর মানি। এই ওয়ারেন হাস্টিংয়ে কী করেছিলেন, ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন, তিনি তাকে টাকার বিনিময়ে বিক্রি করে দেন। অর্থাৎ যখন বিপদে পড়ে তখনই হচ্ছে তারা কি করত, তারা টাকার বিনিময়ে এক স্টেটের যে যারা ক্ষমতাবান ছিলেন তখন তাদেরকে আরেক স্টেটের ক্ষমতাবানদের কাছে বিক্রি করে দিতেন, বা যে জায়গা তারা দিতেন বা যে জমিদারি দিতেন সেটাও তারা কি করতেন, বিক্রি করে দিতেন, অর্থাৎ টাকার বিনিময়ে এক্সচেঞ্জ করতেন প্রিন্সদেরকে। হাস্টিংস অলসো sold the whole nation of the Afghan Rohilla to Shujaud-Dowla of Oudh for the sum of 400,000 pounds. হাস্টিংস আফগান রোহিল্লাদের পুরো জাতিকে ওদ সুজাউদ্দৌলার কাছে 4 লাখ পাউন্ডের বিনিময়ে বিক্রি করেছিলেন। এবং আবার যেটা করলেন যে হাফিজ রহমত খান ইনভার্ডেড সুজাউদ্দৌলা, আবার যেটা হয়েছে যে কি হাফিজ রহমত খান সুজাউদ্দৌলা আক্রমণ করেন, তখন যেটা হয় যে while fighting valiantly for his country, হাফিজ was slain. অর্থাৎ দেশের জন্য বীরত্বের সাথে লড়াই করার সময় হাফিজ কি হয়, নিহত হয়। অর্থাৎ হাফিজ ছিলেন কি আফগান যে রোহিল্লাস তাদের হচ্ছে যে একজন খুব বড় ধরনের যোদ্ধা তিনি, তো তিনি এই তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য যুদ্ধ করেন এবং সেই যুদ্ধের ফলে তিনি কি হন, নিহত হন। হিজ হেড ওয়াজ কাট অফ অ্যান্ড ডেলিভার ফর হিজ মানি টু এ বারবারিয়ান, তাকে কি করা হয়, অর্থের বিনিময়ে তার মাথা কেটে এক অসভ্যের হাতে তুলে দেওয়া হয়, অর্থাৎ যে বারবারিয়ান বা আমরা জানি যেই সভ্যতাহীন মানুষজন তাদের কাছে তুলে দেওয়া হয় তার মাথা কেটে। হিজ ওয়াইফ অ্যান্ড চিলড্রেন ওয়ার সিন বেগিং ফর এ হ্যান্ডফুল অফ রাইস থ্রু দ্য ইংলিশ ক্যাম্প। এসবের ফলে যেটা হয় যে তার স্ত্রী সন্তানকে ইংরেজ শিবিরের কাছে মুঠো মুঠো ভাতও ভিক্ষা করতে দেখা যায়। The whole nation was massacred and the country was damaged by the invasion and turned into a dreary desert and jungle. এর ফলে যেটা দেখা যায় যে কি পুরো দেশটাই কি হয়, একটা খুব মরুভূমির মতো একটা জঙ্গলে পরিণত হয়, খুব যেখানে কিনা কোনো প্রকারে কোনো কিছু জন্মাতো না, সেরকম একটা খুব মরুভূমি টাইপের জঙ্গলে পুরো দেশটাই শেষ পর্যন্ত কি দেখা যায় যে কি পতিত হয়। In Bengal, the company's army overthrew Sujaud-Dowla at Plassey in 1757 after large sums of money had been promised by Mir Jafar. অর্থাৎ বাংলায় কোম্পানির যে সেনাবাহিনী মীর জাফর কর্তৃক বিপুল পরিমাণ অর্থের প্রতিশ্রুতির পরেও কি 1757 সালে পলাশিতে সিরাজউদ্দৌলাকে উৎখাত করে। In 1760, when the company received territory and when Mir Qasim paid money to some individuals, the administrative power was shifted from Mir Jafar to Mir Qasim.
এখানে একটা যে জিনিসটা দেখা যায় সেটা হচ্ছে 1760 সালে কোম্পানি যখন একটা অঞ্চল পায় তখন আবার কি হয়, যখন মীর কাসেম কিছু ব্যক্তিকে অর্থ প্রদান করে তখন প্রশাসনিক ক্ষমতা মীর জাফরের কাছ থেকে আবার কি মীর কাসেমের কাছে কি স্থানান্তরিত হয়, অর্থাৎ স্থানান্তরিত হয় একজনের কাছ থেকে আরেকজনের কাছে একমাত্র কি অর্থের জন্যই তারা কি করতো যে একজনের ক্ষমতা আরেকজনকে দিয়ে দিত ইলিগালভাবে। মীর জাফর ওয়াজ অ্যাগেন রিস্টোর্ড ইন 1763 ফর এ লার্জ সাম অফ মানি। মীর জাফর যেটা হয়েছে যে কি 1773 সালে মীর জাফরকে আবারও বিপুল অর্থের বিনিময়ে পুনরুদ্ধার করা হয়, অর্থাৎ আবারও মীর জাফরের কাছে ক্ষমতা চলে আসে। মীর জাফর ওয়াজ ফলোড বাই হিজ এল্ডেস্ট সন নাজিমুদ্দৌলা হু হ্যাড টু পে heavily for his succession in 1765. মীর জাফর তার বড় ছেলে নাজিমুদ্দৌলাকে অনুসরণ করেছিলেন। 1765 সালে তার উত্তরাধিকারের জন্য ভারী মূল্য দিতে হয়েছিল। Mir Jafar's another son Mubarak-ud-Dawla was made powerless by appointing his stepmother Munni Begum as guardian to him in 1772. অর্থাৎ মীর জাফরের আরেক ছেলে মোবারক-উদ-দৌলা তার সৎমা মুন্নি বেগমকে তার অভিভাবক হিসেবে নিয়োগ করে ক্ষমতাহীন করে দিয়েছিলেন 1772 সালে। অর্থাৎ এই ম্যাটারগুলো একমাত্র চলতো কেন, এই কোম্পানির শাসনের জন্য। কোম্পানি যেই ক্ষমতাগুলো তারা অপব্যবহার করত, এই অপব্যবহারের জন্যই মূলত ক্ষমতা একজন থেকে আরেকজনের হাতে স্থানান্তরিত হওয়ার মাধ্যমে যেটা হতো যে কেউই কিন্তু তাদের সঠিকভাবে তাদের যে ন্যায্যটা সেটা পেত না। Once the company accused two old women in the remote corner of India of being engaged in rebellion in order to extract money from them. একবার কোম্পানি কি হয় যে ভারতের প্রত্যন্ত কোণে দুই বৃদ্ধ মহিলাকে বিদ্রোহে লিপ্ত হওয়ার জন্য তাদের কাছ থেকে অর্থ আদায়ের জন্য অভিযুক্ত করেছিল। অর্থাৎ তাদের থেকে অর্থ আদায় প্লাস হচ্ছে কি তাদেরকে বিদ্রোহের মধ্যে ইনভলভ করার জন্য তারা ইচ্ছাকৃতভাবে তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আনে। These two old women were the famous Begums of Oud who had controlled a large income from large grants and were custodians of a hoard of treasure. অর্থাৎ তারা কে ছিল? এই দুই বৃদ্ধ মহিলা ছিলেন কি ওদের বিখ্যাত বেগম, যারা জমি অনুদান থেকে প্রচুর আয় নিয়ন্ত্রণ করতেন এবং গুপ্তধনের রক্ষক ছিলেন, অর্থাৎ তারা প্রচুর প্রপার্টির মালিক ছিলেন। They were accused of rebellion and were announced quality of hoarding wealth. তাদের বিরুদ্ধে বিদ্রোহের অভিযোগ আনা হয়েছিল এবং সম্পদ মজুত করার জন্য দোষী ঘোষণা করা হয়েছিল। অথচ দেখা যেত যে কি এই সম্পদগুলো তাদের নিজের পার্সোনাল প্রপার্টি ছিল, বাট এই পার্সোনাল প্রপার্টির জন্য দেখা যাচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির তারা কি করতো, তারা হচ্ছে তাদেরকে বলতো যে এই জিনিসগুলো যেই সম্পদ তাদের মধ্যে আছে সেগুলো হচ্ছে কি অবৈধ। They were forced to give money to the company. Their jewels and other personal properties were taken and were sold at auction. তাদের গহনা এবং অন্যান্য যে ব্যক্তিগত সম্পত্তি নেওয়া হয়েছিল এবং সেটা কি করতো, নিলামে তারা বিক্রি করে দিত। The natives of India were ruined by the hypocrisy of the company. কোম্পানির ভণ্ডামিতে ভারতের অধিবাসীরা প্রায় কি ধ্বংস হয়ে গিয়েছিল, অর্থাৎ একদমই নিস্তেজ হয়ে গিয়েছিল তারা। দ্য ফার্স্ট ওমেন ইন বেঙ্গল সাচ এস দ্য রানী অফ রাজেশে, দ্য রানী অফ বার্দওয়ান অ্যান্ড দ্য রানী অফ আম্বোয়া ওয়ার রুইন্ড বাই দেয়ার থটলেস ট্রাস্ট ইন দ্য কোম্পানিজ অনার অ্যান্ড প্রোটেকশন। বাংলার প্রথম নারী যেমন রাজশাহীর রানী, বর্ধমানের রানী, আম্বোয়ার রানী কোম্পানির সম্মান ও পুরস্কারের যে সুরক্ষার প্রতি তাদের চিন্তাহীন যে আস্থার কারণে ধ্বংস হয়ে গিয়েছিল। অর্থাৎ তারা মনে করেছিলেন যে কোম্পানির কাছে যদি তারা তাদের সম্পদ তারপর হচ্ছে সম্মানগুলো তারা কি করতে পারে, সুরক্ষা দিবে তাদেরকে, বাট কোম্পানি ওটার কি করেছে, সুযোগ নিয়ে তাদেরকে কি করেছে, একটা বিপদে ফেলে দিয়েছিল। Muhammad Reza Khan was stripped of all his employment and was reduced to the lowest condition for having been distinguished by the honor of the countenance and protection of the court of directors. মোহাম্মদ রেজা খানকে তার সমস্ত চাকুরি থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল এবং কোর্ট অফ ডিরেক্টরসের মুখমণ্ডল এবং সুরক্ষার দ্বারা বিশিষ্ট হওয়ার কারণে তাকে সর্বনিম্ন অবস্থায় নামিয়ে দেওয়া হয়েছিল। His ancient revival of power
Raja Nandakumar was hanged in the face of the people for a consequence of providing evidence against Hastings. হ্যাস্টিংয়ের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার কারণে তার ক্ষমতা প্রাচীন প্রতিদ্বন্দ্বী রাজা নন্দকুমারকে তার জনগণের সম্মুখে ফাঁসিতে ঝুলানো হয়েছিল। অর্থাৎ হাস্টিংয়ের বিরুদ্ধে কেউ কিছু বললে কিংবা কোম্পানির বিরুদ্ধে কেউ কিছু বললে তার অবস্থা প্রচণ্ড করুণ হয়ে যেত। যেমন তার একটা উদাহরণ হচ্ছে কি রাজা নন্দকুমার, তিনি হচ্ছে কি নেটিভদের কাছে তুলে ধরতেন হাস্টিংয়ের এইসব অ্যাবিউজ করতো, যে ক্ষমতা কিংবা তাদের শোষণ নির্যাতন তুলে ধরতেন, সেই কারণে তাকে জনসম্মুখে তাকে কি করা হয়, ফাঁসিতে ঝুলে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ইন ফাইন উই মে সে, সর্বশেষ আমরা যেটা বলতে পারি যে কি, দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি টুক রিফিউজ টু ফ্রাউড অ্যান্ড এভার্শন অ্যাজ গাইডিং প্রিন্সেস ফর রুলিং ইন্ডিয়া। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারত শাসনের নির্দেশিকা হিসেবে জালিয়াতি এবং কি ফাঁকির আশ্রয় নিয়েছিল। ইন দিস রিগার্ড দেয়ার অ্যাটিটিউড ওয়ার দ্যাট অফ মার্চেন্টস অ্যান্ড সেলফ aggrandizement was their primary motto। অর্থাৎ এই বিষয়ে তাদের মনোভাব ছিল বণিকদের মতো এবং আত্ম উদ্দীপনা ছিল তাদের প্রাথমিক নীতি, যেটা ছিল কি, there was not a single prince, state or potentate great or small in India with whom they have come into contact, whom they have not sold। অর্থাৎ যেটা কি, ভারতে এমন একজন রাজপুত্র, রাজ্য বা ক্ষমতাবান, বড় বা ছোট কেউই ছিল না যার সাথে তারা যোগাযোগ করেছে যাদের তারা করেনি। অর্থাৎ ছোট থেকে বড় এমন কোনো মানুষ ছিল না যাদের সাথে তারা যোগাযোগ করেনি। যোগাযোগ বলতে কি, আর্থিক যোগাযোগ, আর্থিক লেনদেন তারা করেনি কিংবা আর্থিকভাবে তারা ক্ষতিগ্রস্ত করেনি, এমন কোনো মানুষ তখন ইন্ডিয়াতে ছিল না। ইনফ্যাক্ট দ্য নেটিভস অফ ইন্ডিয়া ফল ভিকটিম টু দ্য মালঅ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য কোম্পানি। তো প্রকৃতপক্ষে ভারতের আদিবাসীরা কোম্পানির অপশাসনের শিকার হয়। অর্থাৎ তারা আসলে যেই শাসন নির্যাতন, এই যে জিনিসগুলো শিকার হয়েছে, মূলত তারা এটার জন্য কি ন্যায্য ছিল না বা তারা এটার জন্য প্রস্তুত ছিল না। তো আজকের ভিডিওটা এতটুকুই, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটা একটু বেশি বড় হয়েছে কারণ প্রশ্নটাই খুব বড়। এই অধ্যায়ের বা এই টপিকের প্রশ্নগুলো এমনি তো খুব বড়, বাট তোমরা যদি মনোযোগ সহকারে একটা ভিডিওই দেখো তাহলে আমি মনে করব যে আরও যে কোয়েশ্চেনগুলো রয়েছে বা আদার্স যে প্রশ্ন রয়েছে সেগুলো তোমরা ইজিলি বুঝতে পারবে। তো কোনো কমেন্ট থাকলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ধন্যবাদ সবাইকে।